রাজধানীর একটি অভিজাত হোটেলের দোতলায় বন্ধ দরজার আড়ালে কি হচ্ছিল সেটা বাহিরের কেউ জানতে পারেনি, কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসা একজন নেতার মুখ দেখে বোঝা গেল কিছু একটা গোলমাল হয়েছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে উদ্বেগের ছায়া। মুখ থেকে শুধু একটাই কথা বেরোলো, আজকে অনেক কঠিন আলোচনা হয়েছে। এরপর তিনি দ্রুত গাড়িতে উঠে গেলেন। এই দৃশ্যটা দিয়ে শুরু হলো বাংলাদেশের রাজনীতির একটা নতুন অধ্যায়ের, যেখানে মিত্র হয়ে উঠছে শত্রু আর শত্রু হয়ে উঠছে মিত্র। গত কয়েক সপ্তাহ ধরে যা ঘটছে সেটা রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই হতভম্ব হয়েছেন। জামাত ইসলামী যে 11 দলীয় জোট নিয়ে এতদিন মাঠে ছিল, সেই জোটের ভেতরে এখন চলছে এক ভয়ঙ্কর টানাপোড়েন। বাইরে থেকে দেখলে মনে হয় সব ঠিক আছে, নেতারা একসাথে ছবি তুলছেন, হাত মেলাচ্ছেন, মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের কথা বলছেন, কিন্তু পর্দার আড়ালে যা চলছে সেটা জানলে আপনার চোখ ছানা বড়া হয়ে উঠবে। গল্পটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে। জামাত ইসলামী তাদের জোটকে আরও শক্তিশালী করতে চেয়েছিল। তারা বুঝতে পেরেছিল শুধু ইসলামী দলগুলো দিয়ে সারা দেশে সব জায়গায় প্রভাব বিস্তার করা কঠিন। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে হলে নতুন মুখ দরকার, নতুন ভাবনা দরকার। আর ঠিক তখনই তাদের নজরে পড়ল এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের পর এই দলটির জনপ্রিয়তা তরুণদের মধ্যে বেড়েছে বলেই জামাতের নিজস্ব জরিপ বলেছে। তাদের হিসাব এনসিপির জনসমর্থন প্রায় 6% কাছাকাছি। এটা খুব বেশি না হলেও একেবারে ফেলনাও না। শুধু এনসিপি নয়, জামাত আরও দুটো দলকে জোটে আনতে চাইল। কর্নেল অলির নেতৃত্বাধীন এলজেপি এবং এবি পার্টি, তিনটি দল মিলিয়ে মোট 40টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জামায়াত। এর মধ্যে এনসিপি পাবে 30টি, এলজেপি পাবে 7টি, আর এবি পার্টি পাবে 3টি। কাগজে কলমে হিসাবটা খুব সোজা মনে হয়, কিন্তু আসল সমস্যাটা শুরু হলো যখন প্রশ্ন উঠল এই 40টা আসন কে ছাড়বে। জামাতের প্রস্তাব ছিল সবাই মিলে ভাগ করে দেওয়া। তারা বলল, আমরা নিজেদের ভাগ থেকে 16টা ছাড়ব। ইসলামী আন্দোলন বা হাত পাকা তাদের ভাগ থেকে 16টা ছাড়বে, আর বাকি ছোট দলগুলো মিলে 8টা ছাড়বে, মোট 40টা। অঙ্কটা সুন্দর, কিন্তু এখানেই ঘটল একটা বিস্ফোরণ। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করল। তাদের কথা খুব স্পষ্ট, এনসিপিকে আনার সিদ্ধান্ত জামায়াতের, তাদের সাথে কোনো পরামর্শ করাই হয়নি। উল্টো তাদের আপত্তি সত্ত্বেও এই দলগুলোকে জোটে ঢোকানো হয়েছে। তাহলে এখন এদের জন্য আসন ছাড়তে গিয়ে তাদের বলি দেওয়া হবে কেন? তাদের নেতারা বলছেন, অতিথি এনেছেন আপনারা, বিল মেটাবেন আপনারা, আমাদের পকেটে হাত দেওয়া যাবে না। এই বিদ্রোহের পেছনে শুধু আসনের হিসাব নেই, আছে গভীর ক্ষোভ, আছে অপমানবোধ। ইসলামী আন্দোলনের নেতারা মনে করছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তারা প্রথম থেকেই 75টা আসন চেয়েছিলেন, কিন্তু অনেক আলোচনার পর সমঝোতা হয়েছিল 50টায়। এখন সেখান থেকেও যদি 16টা কেটে নেওয়া হয়, তাহলে তাদের হাতে থাকে মাত্র 34টা। দেশের অন্যতম বৃহৎ ইসলামী দল হিসেবে এটা তাদের কাছে সত্যি অপমানজনক। কিন্তু গল্পটা এখানেই শেষ না, আসল টুইস্ট আসছে। এনসিপি জামায়াতের সাথে আলোচনায় বসে একটা শর্ত দিয়েছে, যেটা শুনলে আপনি অবাক হবেন। তারা বলছে জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ইসলামী আন্দোলনের চেয়ে তাদের অন্তত একটা আসন হলেও বেশি দিতে হবে, না হলে তারা জোটে আসবে না। এটা শুনে চরমোনাই পীরের দলের নেতারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে গেছেন। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম সাংবাদিকদের সামনে যে প্রশ্ন তুলেছেন, সেটা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি জিজ্ঞেস করেছেন, সারা দেশে এনসিপির ভোট কত, তাদের সাংগঠনিক শক্তি কি? তার যুক্তি হলো, ফেসবুকের লাইক আর ব্যালট বক্সের ভোট এক জিনিস না। যে দলের ইউনিয়ন পর্যায়ে কমিটি নেই, তাদের প্রার্থী পাওয়াই কঠিন। তারা কিভাবে চরমোনাইয়ের চেয়ে বেশি আসন দাবি করে? এই প্রশ্নের উত্তর জামায়াতের কাছে আছে, কিন্তু সেই উত্তর চরমোনাই মানতে রাজি না। জামায়াত মনে করছে জুলাই গণ অভ্যুত্থানের সেন্টিমেন্ট এখনও তাজা আছে। তরুণ ভোটারদের কাছে এনসিপির একটা আলাদা অবদান আছে, যেটাকে তারা ক্যাশ করতে চায়। কিন্তু এই ক্যাশ করতে গিয়ে তারা পুরনো বন্ধুদের হারাতে বসেছে। শুধু ইসলামী আন্দোলন নয়, খেলাফত মজলিসও একই সুরে কথা বলছে। মামুনুল হকের নেতৃত্বাধীন এই দল প্রথমে 22টা আসন চেয়েছিল, জামায়াত 13টায় রাজি হয়েছিল। কিন্তু এখন এনসিপিকে জায়গা দিতে গিয়ে জামায়াত বলছে 13 থেকে 2টো কমিয়ে 11তে আসতে। এনসিপিকে 30টা দেবেন। নিজামী ইসলামী পার্টি আর খেলাফত আন্দোলনের নেতাদের মুখেও একই কথা। তারা বলছেন, আমরা দুর্দিনে পাশে ছিলাম, আর এখন এনসিপি বা এবি পার্টি শেষ মুহূর্তে এসে ক্রিম খেয়ে যাবে, আর এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে জোটের ভেতরে একটা অঘোষিত যুদ্ধ চলছে। এটাকে বলা হয় ইগো ফাইট বা মর্যাদার লড়াই। একদিকে এনসিপি চায় তারা জোটের দ্বিতীয় বৃহত্তম দল হবে, অন্যদিকে ইসলামী আন্দোলন কোনোভাবেই এটা মানতে রাজি না। তারা মনে করছে একটা ভাইরাল দলকে তাদের মাথার উপরে সত্যি চেপে বসানো হচ্ছে, আর জামায়াত পড়েছে মাঝখানে। শ্যাম রাখি না কুল রাখি, এই দোটানায় আছে তারা। এখন আসা যাক মাঠের বাস্তবতায়। কাগজে কলমে জোট হলেও মাঠে যা ঘটছে সেটা দেখলে বোঝাই যায় সিচুয়েশন কতটা ভয়াবহ। জামায়াত নমিনেশন দিয়েছে 276টা আসনে।
ইসলামী আন্দোলন দিয়েছে 268টায়, মানে প্রায় প্রতিটা আসনেই জোটের দুই প্রধান শরিক মুখোমুখি দাঁড়িয়ে আছে। জামায়াত সেসব আসন এনসিপি বা এবি পার্টিকে ছেড়ে দিয়েছে, সেখানেও ইসলামী আন্দোলনের প্রার্থী রয়ে গেছে, তারা সরতে রাজি না। হাত পাখার প্রার্থীরা খোলাখুলি বলছে, কেন্দ্র যাই বলুক মাঠ ছাড়ব না। একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। জামায়াত এবি পার্টির জন্য ফেনী 2 এবং বরিশাল 3 আসন ছেড়ে দিয়েছে, কিন্তু সেখানে যদি ইসলামী আন্দোলন তাদের প্রার্থী না তোলে তাহলে এবি পার্টি কি জিততে পারবে? জামায়াতের ভোট হয়তো তারা পাবে, কিন্তু চরমোনাইয়ের ভোট না পেলে তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এটা জামায়াত জানে, কিন্তু তারপরও তারা এনসিপিকে ছাড়তে পারছে না, কারণ তরুণদের ভোট হারানোর ভয় তাদের আছে। জামায়াতের নিজস্ব হিসাব বলছে 248টা আসনে সমঝোতা হয়ে গেছে, কিন্তু বাকি 52টা আসনে এখনও মারামারি চলছে। এই 52টা আসনে জামায়াত জরিপ করে প্রার্থী ঠিক করতে চায়, কিন্তু ছোট দলগুলো এই জরিপ মানতে নারাজ, কারণ তারা জানে জরিপ হলে এনসিপি বা জামায়াত এগিয়ে থাকবে, তাদের বাদ পড়তে হবে। এখন সবার চোখ 20-30-এর দিকে। এটা প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই তারিখের আগে যদি সমঝোতা না হয় তাহলে আমরা হয়তো দেখব অনেক দল জোট ছেড়েই চলে যাচ্ছে। জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা নাম বলছে 248টা আসনে সমঝোতা হয়ে গেছে, কিন্তু বাকি 52টা আসনে এখনও মারামারি চলছে। এখন সবার কাছেই হিসাবটা গড়মেলে। সবার চোখটা এখন 20 তারিখের দিন। এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে যায়। প্রথমত, জামায়াত একটা বড় জুয়া খেলছে। তারা তরুণদের ভোট পেতে এনসিপিকে জোটে এনেছে, কিন্তু এটা করতে গিয়ে তারা পুরনো মিত্রদের চটিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, চরমোনাইয়ের ভোট মাঠের ভোট। সারা দেশে তাদের একটা শক্তি সাংগঠনিক কাঠামো আছে, এই ভোট হারানো মানে নির্বাচনের বড় ক্ষতি। তৃতীয়ত, এনসিপির ভোট এখনো প্রমাণিত না। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আর ব্যালট বক্সে ভোট এক জিনিস না। শেষ পর্যন্ত কি হবে সেটা এখনো স্পষ্ট না। হয়তো একটা আংশিক সমঝোতা হবে, কিন্তু আসনের জোট হবে। কিছু আসন উন্মুক্ত লড়াই হবে, আর সেটা হলে লাভবান হবে তাদের প্রতিপক্ষ, কারণ ভোট ভাগাভাগি হলে মাঝখান থেকে তৃতীয় পক্ষ জিতে যাবে। এটা রাজনীতির সাধারণ অঙ্ক, কিন্তু এই সাধারণ অঙ্ক বুঝতে গিয়ে জামায়াত এখন কঠিন পরীক্ষার মুখেই পড়েছে। এখন আসা যাক মাঠের বাস্তবতায়। এখন বোঝাই যাচ্ছে আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটকীয় ঘটনা ঘটতে পারে। জোট টিকবে না ভাঙবে সেই উত্তর আমরা পাবো 20 তারিখের দিকে। ততদিনে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছুই নেই, শুধু আছে স্থায়ী স্বার্থ। আর সেই স্বার্থের টানাপোড়েনেই আজ জামায়াত পড়েছে এক ভয়ঙ্কর সংকটে।